হাসিনা কে আমি বারবার বলছি, শি ইজ দ্য ডি ফ্যাক্টো প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। She has not resigned. She has not handed over power to the prime minister, incoming prime minister, but যেই হোক, বা ইভেন তারেক কেও, বা ইভেন ইউনুস কেও উনি হ্যান্ড ওভার করেন নাই পাওয়ার। এই কারণে আমি বলি, তারেক শাহ বলেন ডিজোরে প্রাইম মিনিস্টার, এখন উনি দেশ পরিচালনা করছেন, বাট দ্যাট ডাজ নট মিন যে ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার যদি ইচ্ছা করেন তাহলে উনি সেখানে বসেও তো আদেশ দিতে পারেন। কাকে? আমলাকে আদেশ দিতে পারেন, পুলিশকে আদেশ দিতে পারেন, মিলিটারিকে আদেশ দিতে পারেন। ওই আদেশটা আপনি কার্যকর করবেন কিনা দিস উইল ডিপেন্ড। কিন্তু একটা জিনিস হবে, উনি যদি সেখান থেকে আদেশ দেন অ্যাজ দি ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার, যে আমি এখনো প্রাইম মিনিস্টার আছি, তাহলে কিন্তু এইখানে পুরা আমলা, পুরা ব্যুরোক্রেসি, সিভিল মিলিটারি ব্যুরোক্রেসিতে একটা হিউজ ঝামেলা সৃষ্টি হয়ে যাবে। এবং মহসিন রশিদ, যদি প্রথমেই আপনাকে প্রশ্ন করা হয়, যেটি ভূমিকায় বলছিলাম, এই 2 বছরে 5 আগস্ট 2026 এসে আসলে কতটা ইতিবাচক পরিবর্তন বা নেতিবাচক পরিবর্তন এলো এই জাতির জন্য? আমি তো ইতিবাচক কিছুই দেখি নাই। আমি যা দেখেছি সেটা মানে যা এক্সপেকটেশন ছিল তার একদম উল্টা, মানে পুরো উল্টা। যার জন্য আমরা যারা একসময় আন্দোলন করেছিলাম, আমাদেরকে এখন বলতে হয় বা বলছি যে শেখ হাসিনার দিনকাল ভালো ছিল, তখন ডেভেলপমেন্ট ছিল। এখন আমরা কি দেখছি? ধরেন কালকে যে ঘটনাটি ঢাকায় হয়েছে, এইটা কি কোনো ইতিবাচক ঘটনা? এটা তো সাংঘাতিক খারাপ। আপনি যদি ফরেন ইনভেস্টরদেরকে ডাকবেন আর ওরা এই রিপোর্টিং গুলি হচ্ছে ঢাকার থেকে ওদের ক্যাপিটালে, তাহলে আপনি কি এক্সপেক্ট করেন? তারপরে দেখেন, আজকে প্রমাণ করলেন বর্তমান প্রধানমন্ত্রী দেখ এই সরকার ইজ এ কন্টিনিউয়েশন অফ দি ইউনুস সরকার। উনি আজকে ইউনুসকে সাথে নিয়ে গিয়ে ওই উদ্বোধন করলেন গণভবনের, যেটাকে জাদুঘর করা হয়েছে। এইটা আপনার সাথে কোনখানে? একটু সংযোজন করি। এবং ওই জুলাই জাদুঘর উদ্বোধনের সময় ডক্টর ইউনূস ছিলেন দর্শক সারিতে। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি নিজে ডেকে নিয়ে নিলেন মানে স্টেজে, যেই মানুষটির বিরুদ্ধে আর কিছু না হোক, 850 শিশু হত্যার অভিযোগ যার বিরুদ্ধে, তাকে আমাদের প্রধানমন্ত্রী ডেকে নিলেন মঞ্চে। মানে এটাও আমাদেরকে মেনে নিতে হবে। জি, আমার আমার মনে হয় প্রধানমন্ত্রী আশ্চর্য হয়েছেন যে উনি ওইখানে কেন আছেন। প্রধানমন্ত্রীকে উচিত ছিল যে ইউনূসকে দিয়ে উদ্বোধন করানো, সেটা সবচেয়ে ভালো হতো। ওর চেয়ে ভালো আর কিছুই হতো না, বিকজ একই তো, ইউনূস আর উনি একই। এইটাতে আরো প্রমাণ হয় দ্যাট আজকের প্রধানমন্ত্রীও পার্ট অফ দি কনস্পিরেসি ছিলেন। তো এরা সব ডিপ স্টেটের লোক হয়ে গেছে, বুঝছেন? তো আপনি কিভাবে এক্সপেক্ট করেন যে কোনো কিছু ভালো হবে এই দেশে? আর গণভবনের এই এত বড় এইটাকে ভেঙ্গেছেন ইউনূসরা, এইখানে উদ্বোধন করছেন কে? আমাদের প্রধানমন্ত্রী। এইটা উচিত হয় নাই। এইটা মানে এর চেয়ে নেতিবাচক আর কিছুই হতে পারে না। ইউ সি, কেন এই কথাটি বলছি? ওইটা তো সরকারি জায়গা। এই জুলাই জি। জাদুঘর করতে হলে আপনি যে কোনো এক জায়গায় ছোট বাড়ি নিয়ে যা আছে আপনি সেখানে করতেন। এই এত বড় মাঠ নিয়ে আপনি যে করলেন, এইখানে তো আবার একটি ভবন নির্মাণ করতে হবে। এই কারণে করতে হবে বিকজ এই জায়গাটা ওই প্রাইম মিনিস্টারের বাসার জন্য। এইখানে গণভবনে, ঠিক আছে খালেদা জিয়া থাকেন নাই, কিন্তু খালেদা জিয়া এখানে ওনার অনেক অনুষ্ঠানগুলি উনি করেছেন গণভবনে, এই ঈদ বা অন্যগুলি অ্যাজ প্রাইম মিনিস্টার। অপোজিশন লিডার হিসাবে উনি লেডিস ক্লাবে করেছেন বা অন্য জায়গায় করেছেন। তো প্রশ্ন হচ্ছে যে এখানে তো একটি ভবন নির্মাণ হতে হবে, যেটা প্রাইম মিনিস্টার হাউস হবে। সো এইখানে আপনি জাদুঘর করলেন, কয়দিন রাখতে পারবেন এই জাদুঘর আমার জানা নেই। দিস কুড হ্যাভ বিন ডান, ছোট জায়গায় করতেন। তারপরে ধরেন প্রধানমন্ত্রী কাল না পরশু একটা বক্তৃতায় বলছিলেন যে আমাদের এখানে অনেক ইনভেস্টমেন্ট আসছে, $2 বিলিয়ন একটি এআই ডাটা সেন্টার আমাদের এখানে হতে যাচ্ছে। আই এম শিওর ইউ মাস্ট হ্যাভ হার্ড দিস। আপনি নিশ্চয়ই শুনেছেন।
জি। ডাটা সেন্টার সিরাজগঞ্জ আর এইসব জায়গায় নাকি হওয়ার কথা আছে। আরে বাবা, ডাটা সেন্টার ওরা আপনাকে কেউ যদি বলে গিয়ে থাকে, এটা কোনোদিন হবে না তো। আপনি প্রধানমন্ত্রী হিসাবে এটা বুঝতে পারেন না? যদি আমার মতন লোক যে একদম অ্যাডমিনিস্ট্রেশনের একদম বাইরে কোনো বুঝি, আপনার দেশে এই যে কালকের ভায়োলেন্স হলো, আপনার দেশে ইনফ্রাস্ট্রাকচারের অভাব, আপনার পলিটিক্যাল স্পেস যদি না হয় সবার জন্য, তাহলে দে উইল নেভার কাম উইথ দিস ইনভেস্টমেন্ট। প্রবলেম হচ্ছে আপনার বিদ্যুতের প্রবলেম হচ্ছে। আপনি ওইখানে ডাটা সেন্টার করবেন, অনেক হিট জেনারেট করে ডাটা সেন্টার, অনেক পানির প্রয়োজন হয়, ওইখানে পানির লেভেল অনেক নিচে নেমে গেছে। আই ডোন্ট নো হাউ ইউ উইল ম্যানেজ, বাট আই এম শিওর দে উইল নেভার কাম। $2 billion is not coming, data issue, because আপনি কালকে যেসব করলেন, আর প্রধানমন্ত্রী এখন পর্যন্ত এটাকে কন্ডেম করেন নাই। কালকে ছাত্রদল শিবিরের যে মারপিট হয়েছে, এইটা নিয়ে ওনার কোনো বক্তব্য এখনো আমি শুনি নাই। আমি জানি না আপনারা শুনেছেন কিনা। আর উনি উনি ওদেরকে কন্ট্রোল করানোর চেষ্টা করেন নাই। যেভাবে এই জিনিসটা হয়েছে, এইটা মারাত্মক। দিস উইল মেক দি কান্ট্রি আনস্টেবল, আরো আনস্টেবল করবে। সো এখন আজকে দেখেন, শেখ হাসিনা একটি বক্তব্য রাখবেন, আমরা বা আমার গভর্নমেন্ট এত পেরেশান হয়ে গেছে এইটা নিয়ে। আপনি কেন ইন্ডিয়ান হাই কমিশনারের সাথে এটা কথা বলছেন যে হাসিনাকে বক্তব্য যেন না রাখতে দেন? দে স্টপ হাসিনা? দে ক্যানট, বিকজ খেয়াল রাখতে হবে, হাসিনা কে আমি বারবার বলছি, শি ইজ দ্য ডি ফ্যাক্টো প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। শি হ্যাজ নট রিজাইন্ড, she has not handed over power to the prime minister, incoming prime minister, but যেই হোক, বা ইভেন তারেক কেও, বা ইভেন ইউনুস কেও উনি হ্যান্ড ওভার করেন নাই পাওয়ার। এই কারণে আমি বলি, তারেক শাহ বলেন ডিজোরে প্রাইম মিনিস্টার, এখন উনি দেশ পরিচালনা করছেন, বাট দ্যাট ডাজ নট মিন যে ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার যদি ইচ্ছা করেন তাহলে উনি সেখানে বসেও তো আদেশ দিতে পারেন। কাকে? আমলাকে আদেশ দিতে পারেন, পুলিশকে আদেশ দিতে পারেন, মিলিটারিকে আদেশ দিতে পারেন। ওই আদেশটা আপনি কার্যকর করবেন কিনা, দিস উইল ডিপেন্ড। কিন্তু একটা জিনিস হবে, উনি যদি সেখান থেকে আদেশ দেন অ্যাজ দি ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার, যে আমি এখনো প্রাইম মিনিস্টার আছি, তাহলে কিন্তু এইখানে পুরা আমলা, পুরা ব্যুরোক্রেসি, সিভিল মিলিটারি ব্যুরোক্রেসিতে একটা হিউজ ঝামেলা সৃষ্টি হয়ে যাবে। কিন্তু সেটা কি কোনো ভ্যালু থাকবে? সেটা কি কোনো ভ্যালু থাকবে? অফকোর্স থাকবে। আপনার 10 জনের মধ্যে 3 জন তো ওইটাকে পালন করার চেষ্টা করবে, হয়তো ডাইরেক্টলি পালন করবে না, নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। সি, আপনি, ইটস নট এ কোয়েশ্চেন অফ ভ্যালু, ইটস আ কোয়েশ্চেন অফ এসারশন দ্যাট আমি ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার হিসাবে এই আদেশ দিলাম। আপনাকে বুঝতে হবে, হলো বা হলো না ইজ নট ইম্পর্টেন্ট, এইটা হলো এসার্টিং যে আমি এটা করছি। এই জিনিসগুলি তো হতে পারে, এই জন্য প্রাইম মিনিস্টার, আমাদের যিনি ডিজোরে প্রাইম মিনিস্টার আছেন, হি শুড বি মোর কেয়ারফুল অ্যাবাউট দিস, হি শুড বি মোর কেয়ারফুল। এত কেন আপনি দৌড়াচ্ছেন? আপনি আপনি যে সব করলেন, এই যে ওনার অ্যাডভাইজার যে মিটিং করলেন, বা এর আগে যা হলো, দিস অনলি প্রুভস যে আপনারা খুব শেকি আছেন, ইউ আর ভেরি শেকি। যেদিন থেকে শেখ হাসিনা অ্যানাউন্স করেছেন, সেদিন থেকে আপনাদের মানে মনে হচ্ছে যে পায়ের তলায় জমি নাই, এরকম অবস্থা। এর আগে আগে আরো কি কি করবেন শেখ হাসিনা, আমিও জানি না, আপনিও জানেন না, কিন্তু আমাদের সাথে তো শেখ হাসিনার কোনো কথা হয় না, কোনো যোগাযোগ নাই। বাট আমি জাস্ট একটা আশঙ্কার কথা বললাম, দ্যাট ইফ দিস থিংস হ্যাপেন, কোন পরিস্থিতি হবে। এই জন্যই আমি বারবার বলি, দ্যাট শেখ হাসিনা যখন বলেছেন যে উনি দেশে ফিরবেন, ওনার সাথে কথা বলেন, না হলে শি উইল স্টার্ট গিভিং ডাইরেক্টিভস, উনি নিজে ডাইরেক্টিভ দেবেন যে কাকে কি করতে হবে। এটা তো এখন মোটামুটি ওপেন সিক্রেট যে ডিপ স্টেটের কি খেলা ছিল, মার্কিন প্রশাসনের কি খেলা ছিল। আমার প্রশ্ন হচ্ছে যে ডিপ স্টেট বা মার্কিন প্রশাসনের যে ব্লুপ্রিন্ট, সেটি না হলে কি এই ধরনের আন্দোলন গড়ে ওঠার কোনো ধরনের সম্ভাবনা ছিল না? দেখেন, আন্দোলন তো জানেন যে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন অনেক আগের থেকেই চলছিল, ঠিক আছে, ওনার ইলেকশন নিয়ে অমুক নিয়ে। কিন্তু ইভেন বিএনপি তো অনেক আন্দোলন করেছে, তারা অনেক মিটিংস করেছে, অনেক বড় বড় মিটিংস করেছে, কিন্তু তারা কোথাও আন্দোলনকে নিতে পারে নাই। ইভেন তারেক জিয়ারও দেখেছি যে উনিও বক্তব্য দিয়েছেন যে
আহ, লাশ যত বেশি পড়বে তত দ্রুত শেখ হাসিনার ফলটা হবে, উনি চলে যাবেন বা বেরিয়ে এটা কি যাবেন। তারেক রহমান সাহেব বলেছিলেন? এইটা তো আমি ফেসবুকে দেখেছি। না, এরকম একটি অডিও রেকর্ড বেরিয়েছিল, কথোপকথন বেরিয়েছিল, সেটা হচ্ছে সাবেক মেয়র ঢাকার সাদেক হোসেন খোকা এবং মাহমুদুর রহমান মান্নার মধ্যে, তাদের দুজনের মধ্যে কে না না একজন না, বলছিলেন। ওইটা তো আপনি অনেক অনেক পুরান ইসে চলে গেলেন। সেটা তো খোকা যখন অসুস্থ ছিল, নিউ ইয়র্কে ছিল, তখন ওই আর্মিকে দিয়ে একটা কুটু করানোর ব্যাপারে ওরা আলাপ করেছিল, যার জন্য জি। মান্না ওয়াজ অলসো অ্যারেস্টেড। ওইটা ওইটা না, আমি ফেসবুকে দেখেছি ফোন আলাপে বর্তমান প্রাইম মিনিস্টার বলছেন এই কথাটা। এটা ফেসবুকে একবার না অনেকবার দেখেছি এইটা। তো ফেসবুকে অনেক এনিওয়ে, কিছু তো ফেক ফেক হয়ে থাকে, মানে সেগুলো হতে তো পারে, জাস্ট আই মানে। ডোন্ট নো, বাট দে হ্যাভ নট ডিনাইড ইট। ওরা বলছে না কেন যে না এটা উনি না? আচ্ছা। যদি যদি আমাদের নজরে এসে থাকে তাহলে নিশ্চয়ই ওনাদের তো একটা ব্যাপক ইয়ে আছে, মিনিস্ট্রি উনি আছে, আছেন। সব কিছু আছে। হ্যাঁ, ওনারা তো ডিনাই করতে পারেন এই জিনিসটা। জি। তো এই জিনিসগুলি তো ডিপ স্টেটের পার্ট ছিল। এখন যেটা হয়েছে, দ্য ডিপ স্টেট এখন, বিকজ তখন বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন ইন্ডিয়াকে বলেছিল যে আমরা সাউথ এশিয়াকে আমরা নিজেরা হ্যান্ডেল করব, বিকজ ডিপ স্টেট ওয়াজ ট্রাইং টু ওভারথ্রো অল দি গভর্নমেন্টস ইন সাউথ এশিয়া। সবাইকে ওভারথ্রো করার তাদের ইয়ে ছিল, নিজের লোক বসানো, যেটা অবশ্য কোনো লাভ হয় নাই। শ্রীলঙ্কায় কোনো লাভ হয় নাই, ওখানে কমিউনিস্ট পার্টি প্রেসিডেন্ট আছে আপনার। নেপালেও কোনো লাভ হয় নাই। আপনি যে কোনো জায়গায় যান, এখন স্পষ্ট ভাবে লোকজন শেখ হাসিনাকে মনে করছে। ঠিক আছে, তো আমি তো জনগণের মধ্যেই একজন। Because যখন জনগণ, আমরা মনে করেছি যে শেখ হাসিনার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, আমরা মামলা মোকদ্দমা খেয়েছি। এই জন্য আমি দেখেন ইউনূসের এই কিছুদিনের পর থেকে আমি তো এখন শেখ হাসিনার গুণ গাচ্ছি। কেন গুণ গাচ্ছি? বিকজ শি ডিজার্ভস ইট। আমাকেও তো আমার আল্লাহর কাছে গিয়ে বলতে হবে, আমাকে জিজ্ঞেস করা হবে যে তুমি এইগুলি কি করেছো। এই জন্য আমি মাফ চেয়েছি, যাদের বিরুদ্ধে ছিলাম ওদের কাছে মাফ চেয়ে নিয়েছি। আমি যাকে ফ্যাসিস্ট বলেছি মাফ চেয়েছি, বিকজ ইউনূসের চেয়ে বড় ফ্যাসিস্ট তো আর কেউ নাই। এখন আমাদের প্রধানমন্ত্রী যিনি আছেন বর্তমান, উনি তো ডিজোরে প্রধানমন্ত্রী ইলেকশনের মাধ্যমে এসেছেন, কিন্তু যে ইলেকশন ইউনূস করিয়েছে এই ইলেকশনের ভ্যালিডিটি কত হবে আগে গিয়ে যখন শেখ হাসিনা মাঠে নামবেন, আই ডোন্ট নো। তো এই জিনিসটা এখন, বিকজ আমাদের পাবলিকলি প্রধানমন্ত্রী যে কথাগুলি বলছেন, দোজ আর ভেরি নাইস, ভেরি গুড, এবং আমি সমর্থন করি ওই কথাগুলি। কিন্তু আমি জানি না ওনার মনের ভিতরে কি আছে। ওনার অনেক সময় এইসব যা হচ্ছে দেখে মনে হয় যে উনি মুখে একটি কথা বলছেন ফর পাবলিক কনজাম্পশন, কিন্তু ভিতরে উনি, ওনার মনে হয়তো সামথিং এলস আছে। বিকজ এটা যদি না হয়, কালকে এত ঘটনা ঘটলো, এটা উনি থামান নেই কেন? ওয়াই ডিড হি নট কাম আউট উইথ এ স্টেটমেন্ট? উনি আজকে ওইখানে গেছেন উদ্বোধন করতে, এখানে অনেক লোকজন আহত হয়েছে। আপনি আলিয়া মাদ্রাসার ভিতরে ঢুকে মারামারি হয়েছে, মেডিকেল কলেজে, ঢাকা মেডিকেল কলেজে মারামারি হয়েছে, জগন্নাথে হয়েছে, ঢাকা কলেজে হয়েছে, সিটি কলেজ, এইসব যে এলাকায় সব মারামারি হয়েছে, বোধহয় তিতুমির হয়েছে আমি শুনেছি। তো এইটা কি উনি বলেছেন? এখন পর্যন্ত কন্ডেম করেছেন? করেন নাই। ইউনূস সাহেবের যে এই যে এত বাচ্চা মারা গেল, আমার এই প্রধানমন্ত্রী কি স্পষ্ট ভাষায় দুঃখ প্রকাশ করেছেন? একদম স্পষ্ট ভাষায়? তাও আমি শুনি নাই। তো এই আপনি জিনিসগুলি বলছিলেন, আপনি বলছিলেন যে আপনি অনুতপ্ত, আপনি শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বা জি জি। সেই সরকারের নানান ধরনের অন্যায়ের বিরুদ্ধে, অপকর্মের বিরুদ্ধে সরব ছিলেন, কথা বলেছেন, তার জন্য আপনি মাপ চেয়েছেন। আহ আওয়ামী লীগের একটি অংশ থেকে এমনটি দাবি করা হয় যে যখন আহ ওই সরকারের বিভিন্ন দুর্নীতি বা অসঙ্গতি অথবা অপকর্মের বিরুদ্ধে যারা কথা বলেছেন, এই কথা বলার কারণে নাকি এই 24-এর যারা আন্দোলনকারী তারা স্পেসটা পেয়েছে, তারা এটিকে লুফে নিয়েছে, এই জন্যই শেখ হাসিনা সরকারের পতনটা ত্বরান্বিত হয়েছে। আবার আমরা জানি ডিপ স্টেটে খেলা ছিল, মার্কিন প্রশাসনের ব্লু প্রিন্ট ছিল। আবার একথাও সত্য, সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি বলেছেন যে ডিপ স্টেট সবসময় খেলে হচ্ছে স্রোতের অনুকূলে। তো ওই সময় ব্যাপক অংশে যে মানুষ শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে তারা
তাদের ক্ষোভ প্রকাশ করছিল, সেটিকে কাজে লাগিয়েছে। কিন্তু আমার কথা হচ্ছে যে সেই সরকার যে অন্যায়গুলো হয়েছে তার বিরুদ্ধে কি মানুষ তখন প্রতিবাদ করবে, নাকি ওটি মনে করে থেমে যাওয়া উচিত ছিল যে না, এরপরে আবার কোন সরকার আসে, এই জন্য কোনো ধরনের কোনো প্রতিবাদ করা যাবে না? সেটিও কি সঠিক ছিল, সঠিক হতো? না না, দেখেন আমি একটা কথা বলি, সেটা হলো যখন আমি প্রতিবাদ করেছি, ওই আওয়ামী লীগের অংশ যাই বলুক না কেন, দ্যাট ইজ অ্যানাদার ইস্যু। কিন্তু প্রশ্ন হচ্ছে যে প্রতিবাদ যখন করেছে, বিকজ ন্যায়ের সাথে ছিলাম। জি। আমি যখন বলেছি সুপ্রিম কোর্ট অফ আওয়ামী লীগ, তখন এই কারণে বলেছি যে সুপ্রিম কোর্ট অফ আওয়ামী লীগ বলা ছাড়া আমার কোনো উপায় ছিল না, যে ধরনের জাজেস, যে ধরনের হুম, হুম। বিহেভিয়ার ছিল কোর্টগুলির। এখন যেটা দেখলাম তারপরে, ও বাবারে, এইটা তো আরো বেশি ছাড়িয়ে গেছে একদম। মানে কিসের কিসের ইনসাফ? তখন তো তাও কিছু ইনসাফ পাওয়া যেত। এই কারণে এখন আমরা যারা তখন এত বিরুদ্ধে ছিলাম, আমরা এখন বুঝতে পেরেছি। দেখেন, একটা চেঞ্জ হলে বোঝা যায়। সামনে আমার একটা জিনিস ছিল, সেটা নিয়ে প্রতিবাদ করেছি, সেটা নিয়ে কথা বলেছি। তারপরে যখন একটা চেঞ্জ আসলো, সামনে দেখলাম যে আরেকটি সরকার আছে, এই সরকার কিভাবে চলছে, কিভাবে আমাদের জুডিশিয়ারি চলছে, তখন সে বোঝা গেল যে ওরে বাপ, দ্যাট ওয়াজ স্টিল বেটার। সুপ্রিম কোর্ট অফ আওয়ামী লীগ, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশে যে ধরনের সিন্ডিকেশন, যে ধরনের প্রবলেম হচ্ছে, বা ইভেন দেখেন ইদানিং আপনি অ্যাটর্নি জেনারেলকে অ্যাসল্ট করা হয়েছে, আপনি দেখেন এই অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে কি ধরনের সব কথাবার্তা হচ্ছে, ডিএজি এইজি অ্যাপয়েন্টমেন্টস নিয়ে নানান একটা প্রবলেম আছে, ওরকম প্রবলেম দেখি নাই। সো দ্যাট ওয়াজ আ মিস্টেক। অ্যাটলিস্ট আমি ব্যক্তিগতভাবে মনে করি দ্যাট আমি ভুল করেছি, আমি মাফ চেয়েছি, এবং আমি বারবার মাফ চাইবো যে ওইটা আমার ভুল ছিল। এবং আমি বারবার এখন শেখ হাসিনার প্রশাসনকে, শেখ হাসিনা যা দিয়েছে দেশকে, এইটাকে, এইটার প্রশংসা আমি করব, অবশ্য করব। বিকজ গত 2-2.5 বছরে আমরা কিচ্ছু দেখি নাই, কিচ্ছু হচ্ছে না দেশে, এখনো শিশু মারা যাচ্ছে। আজকে 6 মাসের মধ্যে, যে গত 6 মাসের মধ্যে ল এন্ড অর্ডারের যা সিচুয়েশন হয়েছে, মার্ডার্স যেভাবে হচ্ছে, আই মিন এইটা তো শেখ হাসিনার সময় এরকম এত গ্রাফ উপরে উঠে নাই মার্ডার্স এর। আর আপনি জানেন যে আমরা তো সব খবর পাই না, পুলিশ অনেক খবরগুলি দেয় না, ঠিক আছে? তার মানে যা ফিগার্স পাচ্ছেন এর চেয়ে অনেক বেশি। এইগুলি ধরেন গার্মেন্টসে, আপনার মিল কলকারখানা কেন বন্ধ হয়ে যাচ্ছে তারেক রহমান সাহেবের সময় এত? ওয়াই দে আর ক্লোজিং? যে বিকজ বিষয়টা আমি বিদ্যুৎ নাই, গ্যাস নাই, আপনি বন্দোবস্ত করতে পারছেন না কিছু। গত 1.5 বছর বা 2 বছরে আমাদের সবচেয়ে বড় যে ক্ষতির বিষয়গুলো দাঁড়িয়েছে, তার মধ্যে অবশ্যই অবশ্যই সবচেয়ে আগে বলতে হয় মুক্তিযুদ্ধ ইস্যুতে। আমাদের ইতিহাস, একেবারে ইতিহাসের খোল নলচে পাল্টে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আহ 71কে মেলাইন করার একটা মহোৎসব ছিল ইউনূসের আমলে। আহ এই ক্ষতি আপনার কি মনে হয় যে স্থায়ী ক্ষতি, নাকি এইগুলো তারা চেষ্টা করেছে, পারেনি, এইগুলো সাময়িক তারা একটা বিজয় লাভ করেছে? পাশাপাশি সাম্প্রদায়িকতাবাদের উত্থান, জঙ্গিবাদের উত্থান এবং জঙ্গিবাদী গোষ্ঠীর যে আস্ফালন এখন নানান দিক থেকে জানান দিচ্ছে, এইগুলো কতদূর নিয়ে যাবে আমাদেরকে? না না, এটা তো দেশের দেশের জন্য খুবই খারাপ সিগন্যাল একটা, বাংলাদেশের জন্য। এই জিনিসটা তো কেউ টলারেট করবে না। শুধু টলারেট করবে না, আপনার দেশে বিনিয়োগও আসবে না। আপনার দেশে বাইরের বিনিয়োগ বাদ দেন, আমরা নিজেরাও বিনিয়োগ করবো না, মানে লোকাল যারা আছে ডোমেস্টিক, ওরাও করবে না। তো আপনি আপনি যাবেন কোথায়, বের হবেন কিভাবে এখান থেকে? গায়ের জোরে আপনি লোকজনের কাছে গিয়ে বলতে পারেন যে তুমি এই ট্যাক্স দাও, ওই ট্যাক্স দাও, তারা নতুন আইন করেছে, এগুলি দিয়ে কোনো কাম হবে না তো। দেশ এইভাবে চলে না, দেশ এইভাবে চলে না। আর প্রবলেম হয়ে গেছে কি, যে এই যে আপনার তারেক সাহেবের যে ক্যাবিনেট আছে, এই ক্যাবিনেটের মধ্যে কোনো ডেপথ নাই, কোনো ধরনের ডেপথ নাই, কোনো ধরনের আপনার ন্যাশনাল ইস্যুস গুলি রিজলভ করার মতন কোনো কিছু নাই। আপনার জুডিশিয়ারিতে নাই, বোগাস হয়ে গেছে জুডিশিয়ারি একদম টোটালি। সরি, আপনি, আপনাকে কেউ কন্টেম্প করবে না, বিকজ যে জিনিসটা আছে, বলুন জি। অ্যাজ এ লয়ার বলছি আমি, জুডিশিয়ারির মধ্যে কোনো ডেপথ নাই। কনস্টিটিউশনাল ল যেটা আপনার দেশকে ওগুলি বোঝেই না তারা, ওরা বোঝেই না, ওদের মাথার উপর থেকে সব যায়।
আমার আমার কথা হচ্ছে যে কোন ইনস্টিটিউশন আপনি ঠিক আছে, পার্লামেন্ট এত লম্বা সেশন চললো, একটাও ন্যাশনাল ইস্যু নিয়ে কথা হয়েছে এখানে? খালি ঘোষক, আমার এত বেড হসপিটাল দরকার, আমার এত রাস্তা দরকার। আরে জিয়াউর রহমান ওয়াজ সাকসেসফুল বিকজ জিয়াউর রহমান ওয়াজ ভেরি ইন্টেলিজেন্ট, নাম্বার ওয়ান। জিয়াউর রহমান ইন্টেলিজেন্স এজেন্সি, মানে পাকিস্তানের আর্মি ইন্টেলিজেন্সি ছিল, তার মেধা ওয়াজ টোটালি ডিফারেন্ট। সো এই মেধা নিয়ে, যে মেধা আমাদের বর্তমান শাসক গোষ্ঠীর আছে, এই মেধা নিয়ে আপনি দেশকে এগিয়ে নিতে পারবেন না। দেশের এটা দুর্ভাগ্য কথা বলছেন যে আমরা আপনি, কিছুই করতে পারছি না। জুডিশিয়ারি নিয়ে কথা বলছিলেন, আপনি দেশের ইকোনমিক সিচুয়েশন নিয়ে কথা বলছেন, গ্যাস সেক্টর, ইলেকট্রিসিটি, এনার্জি ইত্যাদিতে অনেক কিছু নিয়ে কথা বলছেন। আমার প্রশ্ন হচ্ছে, যেই কোটা বিরোধী আন্দোলনের সূত্রপাতের মধ্য দিয়ে 5ই আগস্টের সৃষ্টি, শেখ হাসিনা সরকারের পতন, সেই কোটাও তো এখন সমাজের বিভিন্ন ক্ষেত্রে, এবং যেই ছাত্র সমাজ বিস্ফোরিত হয়েছিল, তার পেছনে যারাই থাকুক না কেন, ছাত্র সমাজ তো সামনে ছিল, তরুণরা সামনে ছিল, সেই ছাত্রদের জন্য, শিক্ষার্থীদের জন্য বা শিক্ষা ব্যবস্থার জন্য তো আমরা বিন্দু পরিমাণ ইতিবাচক কোনো পরিবর্তন দেখলাম না, বরঞ্চ আরো বিভিন্ন ক্ষেত্রে সেটি ধ্বংসের চিহ্ন আমরা দেখলাম। আপনি কি বলবেন? না, হবে না তো, বিকজ দেখেন 2018-তে কোটা আন্দোলন শুরু হয়েছিল, যেটা নুরুল হক নূর বউরা করেছিল। হ্যাঁ, ওইটা, ওই কোটা আন্দোলনে একটা ডিসিশন হয়ে গেছিল, কোটা থাকবে না বা এত থাকবে, হোয়াট এভার ডিসিশন ওয়াজ টেকেন। তারপরে দেখেন, এরা গিয়ে এই জুডিশিয়ারির তো প্রবলেমই এইটা, জুডিশিয়ারি তো কিছু বুঝতে চায় না বা বোঝে না, নিজেকে খুব মনে করে যে আমরা সাংঘাতিক ব্যাপার, যা আমরা বুঝি আর পৃথিবীতে কেউ বোঝে না। এই জুডিশিয়ারির জন্যই তো শেখ হাসিনার পতনটা হলো। জুডিশিয়ারি ক্রিয়েটেড দ্য প্রবলেমস। কোটা আন্দোলন তো শেষ হয়ে গেছিল, কোটার ব্যাপারে তো শেখ হাসিনা ওয়াজ হ্যাড গিভেন আ ওয়ার্ডিক্ট যে হবে না। তারপরে বা 5% বা কি একটা বলেছিল মুক্তিযোদ্ধাদের জন্য, তারপরে দেখেন কোর্টে নিয়ে ওরা রিভাইভ করে দিল। আরে হোয়াট আর ইউ টকিং? আপনি কি কেন এটা করতে গেলেন? একজন যাবে কোর্টে, যা ইচ্ছা সে করবে, আর যেখানে আপনার ইন্টারভিন করার কথা সেখানে করেন না, তারপরে গেলে অ্যাপেলেট ডিভিশনের নাটক দেখলেন। এক্ষুনি বসো, তক্ষুনি বসো, বসে হ্যাঁ এটা বাতিল করে দাও। হু ইজ রেসপন্সিবল শেখ হাসিনার এটার জন্য, ফলের জন্য, এই কোটা আন্দোলন নিয়ে? জুডিশিয়ারি। জুডিশিয়ারি তারাই গোলমাল করেছে। তারপরে দেখেন, জুডিশিয়ারি যদি 106টা ঠিক করে করতো, তাহলে কিন্তু আমাদের এই পজিশন হয় না। মানে এই জিনিসগুলি তো জুডিশিয়ারি তো মনে করে, আমি জানি না কি মনে করে জুডিশিয়ারি, দে আর সেই ওকে। জুডিশিয়ারির জায়গা থেকে জি, আমার আরেকটি জুডিশিয়ারি জায়গা থেকে আমার আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে 2024-এর 5 আগস্টের আগের নানান ধরনের ঘটনায় নিহত আহত যারা হয়েছেন, সেই সব ঘটনাকে কেন্দ্র করে যে মামলাগুলো পরিচালিত হচ্ছে, বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সেই মামলাগুলো নিয়ে এরই মধ্যে অনেক ধরনের প্রশ্ন অ্যারাইজ করেছে আন্তর্জাতিক মহলে, সেটি হিউম্যান রাইটস ওয়াচ থেকে শুরু করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক যে ল ফার্ম গুলো রয়েছে, তাদের জায়গা থেকেও নানান ধরনের প্রশ্ন উত্থাপিত হচ্ছে। আহ, এই মামলাগুলোর আসলে ভবিষ্যৎ কি? ট্রাইব্যুনালের নানান ধরনের কার্যকারিতা নিয়ে জি দেখেন আইসিটিটাকে তো আমি চ্যালেঞ্জ করেছি হাইকোর্টে। করেছিলেন, সে খারিজ হয়ে হাইকোর্ট গেছে। হাইকোর্ট আমাকে হারিয়ে দিয়েছে, সামারিলি রিজেক্ট করেছে। এগুলো ওরা বোঝেই না। এই কোর্টস যদি না বোঝে তাহলে কি করবেন? আচ্ছা, হারিয়ে দিয়েছে, আমি এখন একটি আপিল ফাইল করব। 106 আমি অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত হেরে গেছি, আমি একটা রিভিউ ফাইল করে দেব। সো আমি তো যেখানে হারছি, আমি অলরেডি একটা কমিশন চেয়েছিলাম ইউনুসের ইনকোয়ারি করার জন্য, হারিয়ে দিল। আর আপনাকে যদি রায় দেখাই, আপনি দেখবেন যে আমি একা আছি, আর সরকারের বা অন্যরা জামাত টামাত সব মিলে, সব অ্যাটলিস্ট 50 জন ওইখানে আছে। ওরা কিভাবে অ্যাড্রেস করে কোর্টকে, আমাকে রুল না দিলে? সবকিছু হাওয়ায় উড়িয়ে দিয়েছে ইউসি জুডিশিয়ারি। এই জুডিশিয়ারি বর্তমান যে পরিস্থিতি, এইটাকে আমি স্পষ্ট ভাষায় বলছি that this is not an independent judiciary, this is not a judiciary যে ইনসাফ দিতে পারবে, this is not a judiciary which can protect our country. আমার শেষ প্রশ্ন, যারা পেছন থেকে খেলছিল 2025-এর 2024-এর এই আন্দোলনে,
সেটি সরাসরি বলে ডিপ স্টেট বা মার্কিন প্রশাসন, আহ, তাদের খেলা কি এখনো চলমান, নাকি তাদের খেলায় কোনো পরিবর্তন এসেছে কৌশলে? না না, তাদের খেলা চলমান, ওদের খেলা সবসময় চলমান থাকে। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। আমার আমি আপনাকে বলি, আহ, ওদের এইসব দেশে চলে। ধরেন আমি জানি দের আর স্পেশাল এজেন্টস, বাঙালি স্পেশাল এজেন্টস, ওদের কাজ বাংলাদেশে না, সিআইএ স্পেশাল এজেন্টস কাজ করছে। তারা কাজ করে হয়তো মায়ানমারে, তারা কাজ করে অন্য দেশে। এইখানে অন্য দেশের হয়তো কেউ এইখানে কোনো চাকরি করছে, হয়তো কোনো ইন্টারন্যাশনাল মাল্টি ন্যাশনাল এসে চাকরি করছে, বাট বেসিক্যালি হি ইজ ওয়ার্কিং ফর দ্য সিআইএ। কিভাবে কি করা যায়, এইটা তো ওদের চলমান প্রক্রিয়া, এটা থাকবে। এটার থেকে আপনার আপনার বের হওয়ার কিছু নাই। এটা আমাদের ইন্টেলিজেন্স এজেন্সিসকে সজাগ থাকতে হবে। তাহলে তাহলে ইমিডিয়েট রেজাল্ট কি, মানে এরপরে কি হতে যাচ্ছে বা কি হতে পারে? অনেক কিছু তো ঘটলো, আমরা দেখলাম 2 বছর এখন ধরে। এখন এখন এইখানে যা ঘটবে, শেখ হাসিনার আসা যাওয়া যাই আছে, দিস উইল বি ডিসাইডেড বাই ইন্ডিয়া। ইন্ডিয়া আমেরিকানস উইল ডিসাইডেড, কিন্তু হুম। ইন্ডিয়া যা যা বলবে ওইভাবেই হবে। ইন্ডিয়ার উপরে ছেড়ে দিয়েছে তারা। আর কিন্তু কিছুটা তো আমাদের বুঝতেই পারছেন স্যার, সার্জিও গোরের জি। ভিজিট, ক্যান্সেলেশন অফ দ্য ডিনার, তারপরে যাদের সাথে দেখা করেছে এর মধ্যে জামাতের সাথে দেখা করে নাই, শিবির বা এদের সাথে দেখা করে নাই। তো এই আপনি সাবের চৌধুরীর সাথে দেখা করেছে, তারপরে গিয়ে দেখা করেছে আমাদের ত্রিবেদীর সাথে। তো বুঝতে পারছেন এইখানে গেম চলছে, আর এটা এই সরকারের ফেভারে গেম চলছে না। তাহলে সরকার কি বুঝতে পারছে না? মানে নিশ্চয়ই তাদের মধ্যে তো অনেক ধরনের অনেক বুদ্ধিজীবী রয়েছেন, আহ বা নীতি নির্ধারক রয়েছেন, তারা কি কোনো ধরনের বিপদে না, উপলব্ধি করতে এই পারছে? সরকারি খালি ইয়েস স্যার আছে, আচ্ছা। ইয়েস স্যার। তার মানে And শেষমেশ this Sarkar is surrounded by the American, by the English, যারা ইংল্যান্ডে লন্ডনে ওনার আশেপাশে ছিলেন, ওরাই এইটাকে চালাচ্ছেন। সো হুম, ইটস ব্যাড ডে ফর দিস সরকার। তার আমি মানে পেটা করতে হবে তারেক রহমান সাহেব এবং পুরো দলকেই। মনে হচ্ছে, মনে হচ্ছে আহ, দেখা যাক কি হয়। আমরা সামনের দিনগুলোর দিকে অবশ্যই নজর দেশের রাখবো। জন্য দোয়া করতে হবে। দেশের জি। যে পরিস্থিতি আছে, দেশের জন্য দোয়া করতে হবে, খুব খারাপ অবস্থা। আহ আপনি ভালো থাকবেন। অ্যাডভোকেট মহসিন রশিদ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনারা যারা শুনছিলেন নিশ্চয়ই ভালো থাকবেন। আপনার